প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রেসিপি, পেশোয়ারি নামকিন গোশত। কিছুদিন আগেও আমার চ্যানেলে আমি পেশোয়ারি গোশত রেসিপিটি শেয়ার করেছি। পেশোয়ারি নামকিন গোশত আর পেশোয়ারি গোশত দুটাই আলাদা আলাদা রেসিপি, কিন্তু বেশিরভাগ লোকই এই দুটো রেসিপিকে এক রেসিপি মনে করে। আসলে এই দুটো রেসিপি একদম আলাদা আলাদা। দুটো রেসিপি খুবই সহজে তৈরি করা যায় কোনো প্রকার মশলা ছাড়া। এই পেশোয়ারি নামকিন গোশতটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। রুটি, পরোটা, ভাতের সাথে এই পেশোয়ারি নামকিন গোশত খেতে খুবই মজা লাগে। এখন বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই পেশোয়ারি নামকিন গোশত বা পেশোয়ারি গোশত রেসিপিটি প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে। বেশিরভাগ হোটেলেই কিন্তু এখন পেশোয়ারি গোশত সবাই কিনে কিনে খাচ্ছে। তাই ভাবলাম আসছে ঈদে এই রেসিপিগুলো যাতে খুব সহজে তৈরি করে নিতে পারেন, সেজন্য আপনাদের সাথে আমি এই দুটো রেসিপি শেয়ার করলাম। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজে পেশোয়ারি নামকিন গোশত রেসিপিটি তৈরি করব। পেশোয়ারি নামকিন গোশত তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। 4 ভাগের 1 ভাগ আমি চর্বি নিয়েছি আর 3 ভাগ নিয়েছি মাংস। এরপর পেশোয়ারি নামকিন গোশতের মধ্যে যে যে উপকরণ দিব একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 4টা মাঝারি সাইজের টমেটো, নিয়েছি 3টা আস্ত রসুন। একটা রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে রসুনের কোয়া করে নিয়েছি। আর নিয়েছি 2টা আস্ত রসুন। এরপর নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, নিয়েছি 6টা পেঁয়াজ, আর নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ। এরপর নিয়েছি 8-10টার মতো মাঝারি সাইজের আলু। এরপর আমি মাংসগুলাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি প্রথমে 1/2 টিস্পুন লবণ দিয়ে মাংসগুলাকে মেখে নিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো মশলা বা কিছুই দেওয়া লাগবে না, শুধু এই লবণটা দিয়ে মেখে নিয়ে 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। সময় না থাকলে সাথে সাথেও রান্না করা যায়। এরপর আমি 15 মিনিট পর নিয়েছি একটা পাতিল, যে পাতিলে আমি মাংসগুলা রান্না করব। সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি চর্বি। এই রেসিপিতে চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে। এরপর আমি চর্বিটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব মাংস। মাংসটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব আলু। এখানে আমি 8-10টার মতো আলু দিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি পুরো একটা রসুনের কোয়া খুলে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা। আদাগুলোকে আমি জুলিয়ান সাইজে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো। এখানে 4টা টমেটো দিয়েছি। একটা টমেটোকে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর ঝালটাও বেরিয়ে আসে, কারণ এখানে আর কোনো মশলা দেওয়া যাবে না। এরপর উপর থেকে দিয়ে দেব 2টো আস্ত রসুন। এই রসুনগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রসুনের বাইরে পাতলা আবরণটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। এরপর দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস দিয়েছি আর এই লবণটা আমি হাত দিয়ে দিয়েছি, কারণ আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলোর উপরে যাতে ভালো করে পড়ে, এজন্য আমি হাত দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পানি। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি।
ব্যাস আমাদের মাংসটা রেডি হয়ে গেছে রান্না করার জন্য। এরপর আমি আগে থেকে অফ ক্যামেরায় আটা মেখে নিয়েছি। এরপর আটাটাকে আমি ঢাকনার চারিপাশে লাগিয়ে নেব, যাতে মাংসটা রান্না করার সময় এর ভাপটা বেরিয়ে না আসে। এজন্য আমি ঢাকনার উপরে চারিপাশে আটাটাকে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। পুরো ঢাকনার মধ্যে আমি আটাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি পাতিলের উপরে সমানভাবে আলতো হাতে ঢাকনাটাকে বসিয়ে দিয়ে উপর দিকে একটা চাপ দিয়ে দেব, যাতে ঢাকনাটা পাতিলের সাথে ভালো করে সিল হয়ে যায়। এরপর আমি ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকেও বন্ধ করে দেব, যাতে ভাপটা বেরিয়ে না আসে বাইরের দিকে। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের ফুটে উঠেছে। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আমি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব। এ পর্যায়ে আমি আর কোনো ঢাকনা খুলব না, এভাবেই মাংসটা রান্না করে নেব। আর আপনাদের যদি মনে হয় পাতিলের তলায় মাংস লেগে যাচ্ছে, তাহলে পাতিলের 2টা হাতল ধরে একটু পাতিলটাকে ঝাঁকিয়ে দিলেই মাংসটা নাড়াচাড়া হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার মাংসটা 2 ঘন্টায় সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা যদি মনে করেন আপনাদের মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাহলে 2.5 ঘন্টা রাখতে পারেন। এরপর 2 ঘন্টা পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্র টিস্যুটাকে আমি খুলে দিয়ে স্টিমটাকে বের করে দিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে ঢাকনাটাকে খুলে নিয়েছি। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে মাংসগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এর ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝোলটাও একদম কমে গিয়ে একদম খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি মাংসটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে ঈদে পাকিস্তানের খুবই জনপ্রিয় রেসিপি এই পেশোয়ারি নামকিন গোস্ত রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই মজা লাগে, রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা, তৈরি করতেও কিন্তু ভীষণই সহজ, খুবই কম সময়ে আর ঝামেলা ছাড়া কম উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি নামকিন গোস্ত রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আসছে ঈদে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।